আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি জুনিয়র্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এবার শিখবে সবাই, সিনিয়র বা জুনিয়র সবাই শিখবে ফ্রি হ্যান্ড রাইটিং। উদ্দেশ্য একটাই, মুখস্থ যেন না করতে হয়। এই যে বাংলাদেশে ছোটবেলা থেকে একদম বড়বেলা পর্যন্ত প্যারাগ্রাফ, লেটার, এসে, অ্যাপ্লিকেশন এগুলো মুখস্থ করেই পড়ে বেশিরভাগ শিক্ষার্থীরা। আমার দুঃখটা এখানেই, মুখস্থ যেন না করতে হয়, যেন নিজে বানায় লিখতে পারে। সেজন্য কিন্তু আমাদের বড়দের পাশাপাশি ছোটদের জন্য ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, এখন বড়রাও দেখি যারা বিভিন্ন ব্যাংকে লিখিত পরীক্ষা দেয় তারা কি পড়ে, ফোকাস রাইটিং, ঠাড়া বড়া মুখস্থ। অনেক বিসিএস লিখিত পরীক্ষার্থীও এসে রাইটিং একদম মুখস্থ করে। এটাই বাস্তব। কেন? কারণ কি? কারণ ও বাংলায় যা ভাবে তা ইংলিশে লিখতে পারে না। সমস্যা এখানেই। সুতরাং আমরা একটা বিষয় বলতে পারি যে মাথায় অনেক বাংলা আছে, মানে বাংলায় মন খুলে লিখতে পারি যা ইচ্ছে তাই, কিন্তু ইংরেজিতে লিখতে গেলে আটকে যাই। কারণ কি? কারণ একটাই, ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এর দুর্বলতা। আর সেই লক্ষ্যেই কিন্তু ইংরেজি শেখার অনলাইন প্ল্যাটফর্ম ইএনজি লার্নিং এর এই আয়োজন, জুনিয়র্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং। আজ আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর একটা মৌলিক বিষয় শিখব। ফ্রি হ্যান্ড রাইটিং বলতে বোঝায় একদম হাত খুলে বা মন খুলে লেখা। হ্যাঁ, এর তো অবশ্যই একটা সিলেবাস ধরে ধরে আমাকে আলোচনায় যেতে হবে। অবশ্যই তো একটা কোর্স প্ল্যান থাকবে বা আছে আমাদের। তারই অংশ হিসেবে আজ আমরা কথা বলবো কিভাবে লং সেন্টেন্স তৈরি করা যায়। শর্ট সেন্টেন্স তো আমরা লিখতেই পারি, বাট যখন সেন্টেন্স লং হয়ে যায় তখন আমাদের সমস্যা হয়। একটা লং সেন্টেন্স লিখতে গেলে আসলে কি কি লাগবে সেটা আমরা আগে জানবো, তারপর সেই অনুযায়ী আজকে আলোচনায় যাব। আজকের পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখলে আশা করি ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং একটা মজার চ্যাপ্টার হয়ে দাঁড়াবে সবার কাছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি মাত্র 4টি সূত্র দিয়ে ইংরেজিতে বড় বড় বাক্য তৈরি করা সম্ভব, এবং আমি আবারও বলছি আসলেও সম্ভব। কিভাবে সম্ভব চলুন আমরা দেখে আসি। তার আগে আমাদেরকে জানতে হবে একটা সেন্টেন্সকে লং করতে গেলে আমাদের কি কি প্রয়োজন। টু রাইট আ লং সেন্টেন্স, আমার সাথে সবাই লিখে নিব। হ্যাঁ, টু রাইট আ লং সেন্টেন্স ইন ইংলিশ। তোমরা যারা এই মুহূর্তে আমার সাথে ক্লাসে জয়েন করেছো, তোমরা আমার সাথে লিখো, পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে করো, ভালো লাগবে তোমাদের। টু রাইট আ লং সেন্টেন্স ইন ইংলিশ, ইংরেজিতে একটা দীর্ঘ বাক্য লিখতে গেলে উই হ্যাভ টু নো, আমাদেরকে জানতে হয়, or we have to learn, আমাদেরকে শিখতে হয়। কি কি শিখতে হয়? the use of, or use এর প্লুরাল ফর্ম দিলাম, usage of, ব্যবহার শিখতে হয়। আমি তো এটা বাংলায় লিখতে পারতাম, তাই না? ইংরেজিতে কেন লিখলাম? এখান থেকেই ইংরেজিতে লেখার আগ্রহ সৃষ্টি হোক। টু রাইট আ লং সেন্টেন্স ইন ইংলিশ, ইংরেজিতে একটা দীর্ঘ বাক্য লিখতে গেলে we have to learn the uses of dash, আমাদেরকে ব্যবহার শিখতে হয়। ওকে, কিসের কিসের ব্যবহার শিখতে হয় সেটা যদি আমরা একটা তালিকা ধরে এগোই তাহলে আমরা জানবো আমাদেরকে শিখতে হয় নাম্বার 1, প্রেজেন্ট পার্টিসিপল এর ব্যবহার শিখতে হয়। প্রেজেন্ট পার্টিসিপল। ওকে, আর কি শিখতে হয়? 2 নাম্বার, পাস্ট পার্টিসিপল এর ব্যবহার শিখতে হয়। আর কি শিখতে হয়? ইনফিনিটিভের ব্যবহার শিখতে হয়। এগুলো কি আমি সব বুঝাবো। আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলকে সমৃদ্ধ করতে আজই সংগ্রহ করুন জিরো টু অ্যাডভান্সড ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইটি, রিটেন বাই এম রুবেল রানা অ্যান্ড পাবলিশড বাই ইএনজি লার্নিং। ইনফিনিটিভের ব্যবহার শিখতে হয়। আর
কানেক্টরস প্রয়োগ জানতে হয়। আর কি জানতে হয়? প্রেপোজিশনের ব্যবহার জানতে হয়। সরি, আর কি কিছু জানতে হয় না? অনেক কিছুই জানতে হয়। তবে সেন্টেন্সকে লং করতে গেলে মূলত আমাদের এগুলোর ব্যবহার জানতে হয়। এই কানেক্টরস এর মধ্যে অনেক কিছু আছে। তাহলে এই 5টা ব্যবহার সম্পর্কে যদি আমরা ভালো ধারণা রাখতে পারি, তাহলে আমাদের পক্ষে ইচ্ছা মতো সেন্টেন্সকে লং করা সম্ভব। মানে যদি তোমরা চাও যে একটা বাক্যকে 100 মিটার লম্বা করবা, সম্ভব। যদি তুমি কখনো জিদ করে বলো যে আমি একটা সেন্টেন্সকে 1 কিলোমিটার লম্বা করব, সেটাও সম্ভব, যদি তুমি জানো এই 5টি ব্যবহার। তাহলে আমরা প্রথমে এই 5টি ব্যবহার সম্পর্কে জানবো, তারপর আমরা প্র্যাকটিস করা শুরু করব। সুতরাং তোমরা যারা এই মুহূর্তে আমার সাথে ক্লাসে আছো, তোমরা আমাকে বলো তোমাদের কি এই 5টা ব্যবহার শেখার আগ্রহ আছে? আর ইউ ইন্টারেস্টেড ইন লার্নিং দিস? তোমাদের কাদের কাদের আগ্রহ আছে তারা চ্যাট বক্সে ইয়েস লিখো। কাদের আগ্রহ আছে? এই 5টি ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানতে চাও এমন কারা আছো? তারা চ্যাট বক্সে লিখো, আমি একটু দেখি এরকম কারা আছো। যাদের আগ্রহ আছে তাদেরকে নিয়ে আমার আয়োজন। ওকে, আপন লিখেছি ইয়েস, দেহি। ওকে, দেন আরিনা, তাদ, রুবাইয়া, তাফসিয়া, জুয়েনা, থ্যাংক ইউ। তোমাদের আগ্রহ আছে। রাফি, ওকে, তার মানে বাকিদের আগ্রহ নেই। আছে হয়তো, অনেকে লিখতে পারতেছে না চ্যাট বক্সে। রিয়েলমি, এই যে রিয়েলমি নাম কি? রিয়েলমির নাম কি? ওকে, আরিশা, তানহা, ইয়েস। দিয়ামণি, ইয়েস। ওকে, তাহলে চলো আমরা এই 5টি ব্যবহার সম্পর্কে খুব ভালো করে জেনে আসি। আচ্ছা, তোমাদেরকে একটা বিষয় বলি। তোমরা টেকসই উন্নয়ন এই জিনিসটা হয়তো বোঝো না। ইংলিশে বলি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এই জিনিসটা তোমাদেরকে বুঝাই। এটাকে বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করা যায়, তবে স্থায়ীভাবে কোনো কিছুর উন্নয়নটাকে আমরা টেকসই উন্নয়ন বলতে পারি। ধরে নাও তুমি একটা বাড়িতে থাকো, সেই বাড়িতে গ্রীষ্মকালে প্রচুর গরম। এখন এই গরমের সলিউশন, এই হিট ওয়েভের সলিউশন তোমার কাছে আছে 2টা। একটা সলিউশন হলো তুমি চাইলেই 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে সলিউশন পাবা। কি করতে হবে? বাজারে যাবা, একটা এসি অর্ডার করবা, রুমে ইনস্টল করবা, ব্যাস, গরমের সমাধান হয়ে গেল। বাট এটা স্থায়ী সমাধান না। স্থায়ী সমাধানটা কি? তুমি তোমার বাড়ির চারদিকে নিম গাছ, আম গাছ, জাম গাছ, বিভিন্ন বৃক্ষরোপণ করবা। বৃক্ষরোপণ করলেই কি একদিনে সব বড় হবে? না, সময় লাগবে। যখন বৃক্ষরোপণ করবা চারদিকে, দেখবা 5 থেকে 7 বছর পর তোমার বাড়ির চারদিকে সবুজ আর সবুজ হয়ে যাবে। যত দিন যাবে আরো সবুজের সমারোহ বাড়বে। তখন কিন্তু তোমার বাসায় এসির প্রয়োজন হবে না। তুমি জানালা খুলে দিলেই চমৎকার বাতাস পাবা, শীতল বাতাস। এবং এই বৃক্ষগুলো কিন্তু থেকে যাবে। স্থায়ীভাবে তোমার ওই বাড়িতে তুমি ঠান্ডা বাতাস পাবা। এটার নাম হলো টেকসই উন্নয়ন। তাহলে খেয়াল করো, টেকসই উন্নয়ন করা হয়ে গেলে এটার সুফল সারা জীবন পাওয়া যায়। আর ইনস্ট্যান্ট সলিউশন তুমি নিতেই পারো, বাট ওটা স্থায়ী না। তুমি এসি ইনস্টল করেছো রুমের মধ্যে,
তুমি যদি বিদ্যুৎ বিল না দিতে পারো তুমি কিন্তু এসি চালাতে পারবে না। মানে তুমি একটা আর্টিফিশিয়াল বিষয়ের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছো। সুতরাং ইনস্ট্যান্ট সলিউশনের চেয়ে তোমাদের সাস্টেইনেবল সলিউশনের দিকে গুরুত্ব দিতে হবে। তোমরা দেখো না বাজারে কিছু নুডলস পাওয়া যায়, ইনস্ট্যান্ট নুডলস। তোমরা একটু গুগল করে দেখো, এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না। একটা প্লাস্টিকের কাপের মধ্যে নুডলস থাকে, সেখানে জাস্ট গরম পানি ঢেলে দিলেই নাকি খাওয়া যায়, ভালো মতো সিদ্ধও হয় না। সো ইনস্ট্যান্ট যা কিছু পাবা এগুলো কখনো আসলে খুব একটা উপকারে আসে না। এই গল্প কেন বললাম জানো? ফ্রি হ্যান্ড রাইটিং একটা ফু দিলে শেখা যাবে না, এর জন্য তোমাকে সময় দিতে হবে, লেগে থাকতে হবে। বাট তুমি যদি এটা শিখতে পারো, তোমার সারা জীবন একদম তোমার তো অবশ্যই পড়াশোনা করতেছে, একটা ক্যারিয়ারের লক্ষ্য আছে। এই ক্যারিয়ারের পরীক্ষায়ও তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং ফেস করতে হবে। সারা জীবনের জন্য তোমার একটা স্কিল অর্জন হবে। আমার কাছে মনে হয় এটা তোমাদের জন্য একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বা টেকসই উন্নয়ন। বা যদি ফ্রি হ্যান্ড রাইটিং না শেখো, তোমাকে প্রতি নতুন ক্লাসে উঠে প্যারাগ্রাফ মুখস্থ করতে হবে, এসে মুখস্থ করতে হবে। কষ্ট না? অনেক কষ্ট। সুতরাং তোমরা মনোযোগ দিয়ে পুরো ক্লাসটা করো, দেখবে অনেক ভালো লাগবে। তাহলে আমরা জানলাম ইংলিশে একটা লং সেন্টেন্স লিখতে গেলে আমাদেরকে 5টি ব্যবহার জানতে হবে। কি কি? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, ইনফিনিটিভ, কানেক্টরস, প্রিপোজিশন। চলো আমরা একটা একটা করে ব্যবহার সম্পর্কে জেনে আসি। প্রথমে আমরা আসি প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার। প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে আমি সব বুঝাবো, আগে লিখো। প্রেজেন্ট পার্টিসিপল মানে হলো একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত করা। একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হলে তাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি। এখন আমরা কখন এই কাজটা করব, তাই না? সে ব্যবহারটা আমরা জানবো। সুন্দর করে লিখে নাও। কোন নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য, কোন নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য যোগ করতে চাইলে, মানে একটা নাউন সম্পর্কে তুমি অনেক তথ্য যোগ করতে চাও, ওই নাউনের পর ভার্ব প্লাস আইএনজি যুক্ত করা হয়। তাহলে কোন নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য তোমরা লিখে নাও, যোগ করতে চাইলে ওই নাউনের পর ভার্ব প্লাস আইএনজি যুক্ত করা হয়। লিখে ফেলো। যেমন আমি একটা বাক্য লিখি, তাহলে তুমি বুঝতে পারবা। বালকটি আমাকে সম্মান করে। দেখো এই বাক্যটি তোমরা কিন্তু চাইলেই ইংরেজিতে লিখতে পারবা, খুবই সহজ। যে কোনো একটা বাংলা বাক্যকে ইংরেজিতে লিখতে হলে তোমরা আগে বাক্যের ভার্ব খুঁজে বের করবা। ভার্ব কি? ভার্ব মানে হলো কাজ, ক্রিয়া। একটা বাক্যের যে শব্দটি দেখে তোমার মনে হবে এটি এক ধরনের কাজ, তাকে ইংলিশে বলা হয় ভার্ব। তাহলে এখানে আমাদের ভার্বটা হলো সম্মান করে। এখন আমি যদি বলি কাকে সম্মান করে, তাহলে উত্তর হলো
আমাকে সম্মান করে, এটা হচ্ছে অবজেক্ট। কে সম্মান করে? বালকটি, এটা হলো সাবজেক্ট। তার মানে আমরা একটা ভার্ব আগে খুঁজে বের করব, সেই ভার্বকে আমরা কে অথবা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে সাবজেক্ট পাবো। আর ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে অবজেক্ট পাবো। মনে রাখবা, একটা ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে সাবজেক্ট পাওয়া যায়, আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে অবজেক্ট পাওয়া যায়। তাহলে আমার ভার্ব হলো সম্মান করে। কাকে সম্মান করে? আমাকে। আর তোমরা তো জানোই কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে অবজেক্ট পাওয়া যায়, তার মানে আমাকে শব্দটা হলো একটা অবজেক্ট। এখন যদি বলি কে সম্মান করে, উত্তর হলো বালকটি, তার মানে বালকটি এটা হলো সাবজেক্ট। এখন তোমরা সবাই এটা জানো যে একটা বাক্য ইংরেজিতে লিখতে গেলে প্রথমে সাবজেক্ট লাগে, তারপর ভার্ব, তারপর কি অবজেক্ট। তাহলে আমার সাবজেক্ট কে? বালকটি। তার জন্য আমি লিখলাম দা বয়। ভার্ব কোনটা? সম্মান করে। সম্মান করার জন্য তোমরা কি লিখতে পারো? রেসপেক্ট লিখতে পারো, অনার লিখতে পারো, তাই না? যে কোনো একটা। সো আমি লিখলাম রেসপেক্ট। এবার তোমরা সবাই জানো যে পার্সন তিন ধরনের, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। যেমন আমি, আমরা, মানে আই বা উই, এটাকে আমরা কি বলি? ফার্স্ট পার্সন বলি। আর ইউ, তুমি, এটাকে আমরা কি বলি? সেকেন্ড পার্সন বলি। আর আই, উই, ইউ বাদে বাকি যা কিছু থাকে সেগুলোকে আমরা বলি থার্ড পার্সন। সেই হিসেবে দা বয় এটা কিন্তু থার্ড পার্সন। এখন দা বয় দ্বারা কয়জন বালককে বোঝাচ্ছে? একজন। তার মানে এটা সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তাহলে সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। এগুলো আমরা রাইট ফর্মস অফ ভার্বস আরো সুন্দর করে শিখব। তাহলে এখানে রেসপেক্টস হবে, সাবজেক্ট হলো, ভার্ব হলো, এবার অবজেক্ট। কাকে সম্মান করে? আমাকে। আমাকের জন্য আমি কি দিলাম? মি। তাহলে আমার সেন্টেন্সটা হলো দা বয় রেসপেক্টস মি। বালকটি আমাকে সম্মান করে। ওকে, এইবার আসো এই বাক্যটাকে আমরা আরেকটু লং করি, একটু বড় বাক্য করব। তো এবার আমি বাক্যটা লিখলাম যে আমাদের বাড়ির সামনে পুকুরটিতে সাঁতাররত সাঁতার কাটা বা সাঁতাররত, অর্থাৎ যে সাঁতার কাটতেছে, হ্যাঁ, বালকটি আমাকে সম্মান করে। দেখো সেন্টেন্সটা কিন্তু আগের থেকে একটু কি হয়ে গেল? লং হয়ে গেল, বড় হয়ে গেল। কোনো সমস্যা নেই, একটা বাক্য যত বড়ই হোক না কেন, তোমার প্রথম কাজ হলো সেই বাক্যের ভার্ব খুঁজে বের করা। তোমাকে যদি জিজ্ঞেস করি, হ্যাঁ তোমাকেই বলছি, তুমি দেখতেছো না আমাকে, তোমাকেই বলেছি। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে এখানে বাক্যের ভার্ব কোনটা, বলো তো কোনটা? রাইট,
ভার্ব হলো সম্মান করে, ঠিক বলেছ। না, এই ভার্বটা হচ্ছে বাক্যের, এটা ভার্ব। আমি যদি বলি কাকে সম্মান করে, কাকে? আমাকে। আর তোমরা জানো কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যে আসে সেটা হলো বাক্যের অবজেক্ট। তার মানে আমাকে শব্দটি হলো অবজেক্ট। এখন যদি বলি কে সম্মান করে, কি বলবা? আমাকে কে সম্মান করে? বালকটি। কোন বালকটি? আমাদের বাড়ির সামনে পুকুরটিতে সাঁতার কাটা বালকটি, তাই না? দেখো, এই পুরোটাই হলো বাক্যের সাবজেক্ট। এখন বলতে পারো আগের বাক্যে শুধু বালকটি ছিল সাবজেক্ট, এখন পুরোটা কেন হলো? এখানে আসল সাবজেক্ট কে? বালকটি। কিন্তু আমি যদি বলি যে কোন বালক, তখন তোমাকে এগুলো বলতে হবে। তার মানে এই সব তথ্য ব্যবহার করা হয়েছে এই বালককে বোঝানোর জন্য। তার মানে আসল সাবজেক্ট কে? বালকটি। এই আসল সাবজেক্টকে বোঝানোর জন্য, আসল সাবজেক্টের পরিচয় দেওয়ার জন্য যা যা ব্যবহার করা হয় সব মিলেই বাক্যের সাবজেক্ট হয়ে যায়। তার মানে হলো আমাদের বাড়ির সামনে পুকুরটিতে সাঁতার কাটা বালকটি, পুরোটাই বাক্যের কি? সাবজেক্ট। এখন তোমার ইংলিশে অনুবাদ করার নিয়ম কি? আগে সাবজেক্ট নিতে হবে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। কিন্তু এইখানে সাবজেক্টটা তোমাদের জন্য অনেক সহজ ছিল, বাট এখানে সাবজেক্টটা অনেক বড়, তাই তো? তোমাদেরকে একটা ছোট্ট সূত্র বলে দিই। যখন দেখবা অনেকগুলো শব্দ মিলে একটা বড় সাবজেক্ট হয়ে গেছে, কিংবা অনেকগুলো শব্দ মিলে একটা বিশাল বড় অবজেক্ট হয়ে গেছে, এরকম সাবজেক্টটা যদি বড় হয়, অবজেক্টটা যদি বড় হয়, তাহলে তাকে পেছন দিক থেকে অনুবাদ করবা। বুঝো নাই? বুঝো, এই সবগুলো শব্দ মিলেই বাক্যের কি হয়ে গেছে? সাবজেক্ট। এরকম সাবজেক্ট যখন অনেক বড় হবে তখন তোমাকে এটা অনুবাদ করতে হবে একদম পেছন থেকে। মানে হচ্ছে তোমরা না লিখে আগে আমার কথা শোনো। আমি আগে বালকটির ইংলিশ লিখব, তাহলে বালকটির ইংলিশ কি হলো? দা বয়। এবার তার আগে ভার্বটা কি? সাঁতার কাটা। সাঁতার কাটার ইংলিশ কি? সুইম। এখন তোমাদের মনে আছে নিশ্চয় আমি একটু আগে কি বলেছিলাম? কোন নাউন সম্পর্কে যদি অনেক তথ্য দিতে চাই তখন ওই নাউনের পাশে ভার্ব থাকলে ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়, যাকে আমরা কি বলি? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে একটা নাউনের পাশে যদি এরকম ভার্ব থাকে যা ওই নাউন সম্পর্কে বলতেছে, তখন ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে এখানে সুইম না দিয়ে আমাকে লিখতে হবে কি? সুইমিং। ওকে, তাহলে সাঁতার কাটার ইংলিশ হলো। এবার কোথায় সাঁতার কাটে? পুকুরটিতে। তার মানে ইন দা পন্ড, পুকুরটিতে। এবার পেছন দিক থেকে আসবো। এবার আসো সামনে। সামনের ইংলিশ কি? ইন ফ্রন্ট অফ। এই জন্য বলছি প্রেপোজিশনের ব্যবহার শিখতে হবে। ইন ফ্রন্ট অফ মানে সামনে। এবার সামনের আগের শব্দটা কি বলো? আমাদের বাড়ি। তাহলে হয়ে গেল কি? আওয়ার হাউস। ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। হোম লিখতে চাও? আচ্ছা, আপাতত লিখতে পারো। তাহলে আমার সাবজেক্ট হলো, এই পুরোটাই আমার বাক্যের সাবজেক্ট। দ্য বয় সুইমিং ইন দ্য পন্ড ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। এই পুরো অংশটাই বাক্যের কি হয়ে গেল? সাবজেক্ট হয়ে গেল। এবার আমার ভার্ব নিতে হবে। ভার্ব কোনটা যেন? একটু পরে লিখো, আগে আমি লিখার সময় দিব তোমাদেরকে। ভার্ব হলো সম্মান করে। তাহলে সম্মান করার ইংলিশ কি ছিল? রেসপেক্টস। এবার অবজেক্ট, কাকে সম্মান করে? আমাকে, মি। দেখো কত বড় একটা বাক্য হয়ে গেল। দ্য বয়। আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলকে সমৃদ্ধ করতে আজই সংগ্রহ করুন 0 to Advanced ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইটি। Written by M. Ruvel Rana and published by ENG Learning. Boy swimming in the pond in front of our house respects me. তুলে নাও,
এরপর আমরা এটা আবার অনুশীলন করব। সবাই তুলে নাও। লেখা শেষ হলে তোমরা চ্যাট বক্সে ডান লিখবা। লেখা শেষ করে চ্যাট বক্সে ডান লিখবে। একটা ওকে, ডান লিখেছে সবাই, থ্যাংক ইউ। তাহলে এবার তোমাদের জন্য আমি আরেকটা বাক্য দিব। এই বাংলা বাক্যটি মুছে দিলাম। হ্যাঁ, এবার আমার সাথে সবাই লিখে নাও। শ্রেণী কক্ষের ভেতরে পাঠদানরত শিক্ষকটি আমাকে ভালোবাসে। তার মানে বুঝতে হবে আমি তার একজন স্টুডেন্ট। শ্রেণী কক্ষের ভেতরে পাঠদানরত শিক্ষকটি আমাকে ভালোবাসে। সো এই বাক্যটি আমার সাথে একটু ট্রান্সলেট করবে। আমি একজনকে একটু ডাকবো। হ্যাঁ, যাকে ডাকবো তাকে একটু বলার তোমরা সুযোগ দিও। ও না পারলে আমি তখন আরেকজনকে জিজ্ঞেস করব। ওকে, তাহলে আমি এটা জিজ্ঞেস করবো এবার যাকে, কাকে জিজ্ঞেস করব এটা। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি জাহের খান নামে একটা আইডি আছে, সেখানে যে ক্লাস করছে তাকে জিজ্ঞেস করতে চাই। পুরো বাক্যটা তাকে ইংলিশে লিখতে হবে, ব্যাপারটা এমন না। সে আমাকে একটু কোঅপারেট করবে। জাহের খান যে আছে ও নেই। অনেকে ভয়ে কথা বলতে চায় না। আসলে আমি এমন কঠিন কোনো প্রশ্ন জিজ্ঞেস করব না। ওকে, দিয়ামণি, দিয়ামণি নামে যে আইডিটা আছে, দিয়ামণিকে যদি জিজ্ঞেস করি ও কি বলতে পারবে? দিয়ামণি বলবে না। এই থাক, আনমিউট হওয়ার দরকার নেই। তোমার এখানে ডিজে হচ্ছে। রুদ্রানীল, রুদ্রানীল পারবে? আমি কি জিজ্ঞেস করব এটা না শোনার আগেই অনেকে ভয় পেয়ে যাচ্ছে। তোমার নাম কি? রুদ্রানীল? রুদ্রনীল। তুমি মিউট হও না, তুমি আনমিউট থাকো, তোমার সাথে কথা বলি আমি। ওখানে আর আর চাপাচাপি করো না, কথা শুনো। এই যে বাংলা বাক্যটা লিখেছি, শ্রেণী কক্ষের ভেতরে পাঠদানরত শিক্ষকটি আমাকে ভালোবাসে, এই বাক্যের ভার্ব কোনটা বলো? রত শিক্ষকটি আমাকে ভালোবাসে। গুড, এটা ভার্ব। এখন যদি আমি ভার্বকে প্রশ্ন করি কাকে ভালোবাসে, উত্তর কি আসে বলো তো? কাকে ভালোবাসে? তুমি পারবে, চেষ্টা করো। কাকে ভালোবাসে? দেখো ওই বাক্যে বলা আছে কাকে ভালোবাসে। আমাকে। তো কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসেবে যা পাই তার নাম কি বলো? অবজেক্ট। তার মানে আমাকে শব্দটি হলো অবজেক্ট। এখন যদি তোমাকে বলি যে আমাকে কে ভালোবাসে, দেখো তো আমাকে কে ভালোবাসে?
শ্রেণীকক্ষের ভিতরে বলো বলো পাঠদানরত শিক্ষকটি। পাঠদানরত শিক্ষকটি এটাকে আমরা বাক্যের কি বলবো বলো তো? ভার্বের সাবজেক্ট বলবো। গুড। এখন আমি ইংলিশে লিখতে যাব, কিন্তু আমার সাবজেক্টটা তো অনেক বড়, তাহলে আমি কি করব? সাবজেক্ট যখন বড় হয় তখন সলিউশন কি? ওকে, তাহলে তুমি আমাকে বলো শিক্ষকটি এর ইংলিশ আমরা কি লিখব? দ্য টিচার। শিক্ষকটি। এবার পাঠদানরত মানে পাঠদান মানে হচ্ছে পড়ানো, শেখানো। লার্ন মানে তো শেখা, আর কি মানে যেন শেখানো। শিক্ষকরা কি লার্ন করে নাকি টিচ করে? টিচ। তাহলে আমি এই যে নাউনের পাশে যে টিচ লিখলাম, এটা কি শুধু এভাবেই থাকবে? না, টিচের সাথে কি যুক্ত করতে হবে বলো তো? আইএনজি যুক্ত করতে হবে। তাহলে যখন আমরা কোনো নাউন সম্পর্কে তথ্য বাড়াতে চাই, তখন নাউনের পাশে ভার্ব বসলে ভার্বের সাথে কি যুক্ত হয়? আইএনজি। ওকে, গুড। টিচিং, পাঠদানরত। এবার ভেতরের ইংলিশ কি তুমি জানো? আউট নাকি ইন? ইন। এবার শ্রেণীকক্ষের ইংলিশ কি যেন বলো তোমরা ইংলিশে? ক্লাসরুম। ইন দ্য ক্লাসরুম। তাহলে আমরা সাবজেক্টটা কি লিখলাম? রুদ্রনীল, পুরোটা পড়ো তো। The teacher teaching in the classroom. শ্রেণীকক্ষের ভেতরে পাঠদানরত শিক্ষকটি আমাদের সাবজেক্ট হলো, এই পুরোটার নাম সাবজেক্ট। এখন ভার্ব কি বলো তো? ভার্ব জন্য কোনটা? এর ইংলিশ কি হবে? ভালোবাসার ইংলিশ কি বলো? রুদ্রনীল বলো। আমি তোমাকে ভালোবাসি, তাহলে এই ভালোবাসার জন্য আমি কি বলবো? I love you. রাইট। সো ভালোবাসার জন্য হবে লাভ। তাহলে আমরা এখানে লাভ ব্যবহার করলাম। এবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় লাভস। এবার আমাকে এর ইংলিশ কি বলো? Me. মি। তো এই তো পুরো সেন্টেন্সটা হয়ে গেল। ও থ্যাংক ইউ রুদ্রনীল। আমি যখন কোনো বাংলা বাক্য লিখবো, যাকে জিজ্ঞেস করব সে আমার সাথে অংশগ্রহণ করবে, আর বাকি সবাই চ্যাট বক্সে লিখে ফেলবে। অলরেডি চ্যাট বক্সে চমৎকার করে এই বাক্যটার ইংলিশ লিখে ফেলছে রাফি, আরিশা, আপন, তাবাসসুম, নোভা, তারপর হচ্ছে আব্দুল্লাহ, আরিনা, এরপরে আরো অনেকেই লিখে ফেলেছে। চমৎকার, থ্যাংক ইউ। সো আমি যখন লিখবো, আমি লিখতে লিখতেই তোমরা চ্যাট বক্সে লিখে ফেলতে পারবা। তাহলে আশা করি তোমরা বুঝে গেছো। আর প্রয়োজন ছাড়া আনমিউট করে নয়েজ করবা না, তাহলে অন্যরা তোমাদেরকে আনস্মার্ট ভাববে। আর আমি জানি তোমরা সবাই স্মার্ট। যারা স্মার্ট স্টুডেন্টস, দে নো হাউ টু মিউট দেমসেলফ। কিভাবে নিজেদেরকে মিউট রাখতে হয় ক্লাসে, এটা যারা স্মার্ট স্টুডেন্ট সবাই জানে। দেখো প্রত্যেক স্মার্ট স্টুডেন্ট কিন্তু নিজেকে মিউট করে ফেলছে। থ্যাংক ইউ। যখন প্রশ্ন তখন আনমিউট হবে, তার আগে না। তাহলে আমরা বুঝলাম যে এরকম একটা নাউন সম্পর্কে বেশি তথ্য দিতে গেলে নাউনের পাশে ভার্ব আইএনজি যোগ করতে হয়। আচ্ছা, এবার চলো আমরা আরেকটা নিয়ম দেখে আসি। আমাদের আরেকটা নিয়ম হলো, আমরা শিখছিলাম প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি কিভাবে যোগ করতে হয়, তাই না? এবার আমরা শিখবো পাস্ট পার্টিসিপলের ব্যবহার। লিখো আমার সাথে, পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল বলতে বোঝায়, ধরো আমি লিখলাম পাস্ট পার্টিসিপল মানে V3। V3 তোমরা বোঝো না যারা, তাদেরকে বলি। যেমন আমি যদি লিখি ডু, ডুটা কি ভার্বের প্রেজেন্ট ফর্ম। ডিড এটা কি ভার্বের পাস্ট ফর্ম। আর এই যে ডান, ডান কি ভার্বের
পাস্ট পার্টিসিপল ফর্ম। এটাকে বলা হয় ভার্বের 3 নাম্বার ফর্ম V3। এটাই হলো পাস্ট পার্টিসিপল। সো আমরা এটা কখন ব্যবহার করব সেটা আমরা এবার জানবো। তোমরা আমার সাথে সুন্দর করে লিখে নাও। আবারও একই রকম ভাবে লিখবা, কোন নাউন সম্পর্কে লেখো, কোন নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য ব্যবহার করার জন্য নাউনটির পরে V3 মানে ওই যে পাস্ট পার্টিসিপল যোগ করা হয়। আগে লিখো, তারপর মজার বিষয় আছে এখানে। তাহলে কোন নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য ব্যবহার করার জন্য নাউনটির পরে V3 যোগ করা হয়। লেখা শেষ করে চ্যাট বক্সে ডান লিখো। ডান ডান ওকে, থ্যাংক ইউ। তোমাদেরকে যে আমি স্মার্ট বলি এর কারণ দেখছো? তোমরা কি সুন্দর চ্যাট বক্স ব্যবহার করতে পারতেছো। হ্যাঁ, তোমাদেরকে আমি মিউট রেখেছি কারণ তোমাদেরকে তো আমি এখন বুঝাবো, এখন তো তোমাদের কথা বলার কিছু নেই। একটু পরে আমি তোমাদেরকে প্রশ্ন করার সুযোগ দিব, তখন প্রশ্ন করবা। এখন অনেকে কি হচ্ছে, নয়েজ করে বিরক্ত করে অনেক। তাহলে এটা ঝামেলা হয়ে গেল, তাই না? ঝামেলাটা কি জানো? ঝামেলাটা কি ধরতে পারছো তোমরা? ঝামেলা হলো কোন নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য, কোন নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য যোগ করতে গেলে আমরা কি করি? আগে নাউন নেই, নাউনের পর আমরা ভার্ব প্লাস আইএনজি নিতে পারতেছি, আবার V3ও নিতে পারতেছি, তাই না? কি বলো? তাহলে একটা নাউন সম্পর্কে বাড়তি তথ্য যোগ করার জন্য কখনো কখনো নাউনের পরে প্রেজেন্ট পার্টিসিপল বা ভার্ব প্লাস আইএনজি নেওয়া যায়, আবার কখনো কখনো নাউনের পরে V3 বা পাস্ট পার্টিসিপল দুটোই নেওয়া যায়। এখন কিন্তু তোমরা একটা দ্বিধায় পড়ে যাবা যে কখন আমি আইএনজি নিব আর কখন V3 নিব। চলো আমরা সেটা জেনে আসি। তোমরা সুন্দর করে লিখে নাও আইএনজিটা আমরা কখন নিব। এখানে লিখবা, যদি ওই নাউন নিজেই কাজটি করে। লিখো, আমি বুঝাবো। যদি ওই নাউন নিজেই কাজটি করে তাহলে আমরা ভার্ব প্লাস আইএনজি নেব। আর এখানে লিখবা, যদি ওই নাউন কাজটি করতে না পারে। তখন V3 লিখে নাও, আমি বুঝাবো। শোনো, আমি যখন তোমাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিং একটু কঠিন করে কঠিন বিষয়গুলো দেখাই, তোমরা হয়তো অনেকে ভয় পেয়ে যাও, কিন্তু তোমরা ভেবে দেখেছো তোমরা যা পারো আমি যদি ক্লাসে তাই পড়াই, নতুন তোমরা কি শিখবা? ধরো তুমি জানো আমি ভাত খাই, এর ইংলিশ আই ইট রাইস। সারা জীবন তুমি আই ইট রাইস করেই গেলা, তো তোমার উন্নয়ন হবে কোথায় থেকে? স্কিল তো বাড়বে না। তো যা জানো না তা শিখতে হবে, আর সেটা শেখার জন্য একটাই অনলাইন প্ল্যাটফর্ম, সেটা হলো ইএনজি লার্নিং। তো তোমরা আগে লিখে নাও, অতিরিক্ত তথ্যের জন্য আমরা দুইটা কাজ করতে পারি। নাউনের পরে একটা ভার্ব দিয়ে আইএনজি যুক্ত করতে পারি,
আবার একটা ভার্বের পাস্ট পার্টিসিপলও যোগ করতে পারি। আমরা কখন কোনটা করব? যখন আমরা দেখব, যখন আমাদের মনে হবে ওই নাউন নিজে নিজেই কাজটি করতে পারে, তখন আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে ফেলব। আর যদি মনে হয় যে না, এই নাউন তো এই কাজটা নিজে নিজে করতে পারে না, তখন আমরা কি করব? তখন আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিব। ব্যাপারটা আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি, খুব ভালো করে বুঝবা তোমরা। সো এই নিয়মটুকু লেখা শেষ হলে তোমরা আর এখন কিছু লিখবা না, এখন শুধু আমার কথা শুনবে। সো এইবার আমি একটা তোমাদের উদাহরণ হিসেবে একটা বাক্য দিলাম। গত মাসে ক্রয় করা বাইসাইকেলটি আমাকে অনেক সাহায্য করে। হ্যাঁ, করতেই পারে। সাইকেল তোমাকে সাহায্য করতে পারে না? তুমি সাইকেল দ্বারা উপকৃত হবা। আচ্ছা, তাহলে গত মাসে ক্রয় করা বাইসাইকেলটি আমাকে অনেক সাহায্য করে। এখন যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যে এই বাক্যের ভার্ব কে, আমি জানি তোমরা সবাই বলতে পারবা। বলো তো ভার্ব কোনটা? তোমরা বলো, আমি শুনতে পাবো, সমস্যা নেই। ভার্ব কোনটা? রাইট, ভার্ব হলো সাহায্য করে। এটা হচ্ছে আমার ভার্ব। যদি বলি কাকে সাহায্য করে, আমাকে, তার মানে এটা হলো অবজেক্ট। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পাওয়া যায়। কে সাহায্য করে? বাইসাইকেল। কোন বাইসাইকেল? গত মাসে ক্রয় করা বাইসাইকেলটি। পুরোটাই হলো বাক্যের সাবজেক্ট। তাহলে আমার সাবজেক্ট হলো, ভার্ব হলো, অবজেক্ট হয়ে গেল। এখন আমি ইংলিশে অনুবাদ করব, তাই না? রাইট। এখন এই যে সাবজেক্টটা বড় হয়ে গেল, আমরা তো জানি যে যখন কতগুলো শব্দ মিলে বিশাল বড় একটা সাবজেক্ট হয়, তাকে যেন অনুবাদ করতে হয় কোন দিক থেকে? এই নোভা, আরিশা, রাফি, সবাই বলো, আমি শুনতে পাই তোমাদের কথা, তোমরা বলো কোন দিক থেকে অনুবাদ করতে হয়? রাইট, পেছন দিক থেকে অনুবাদ করতে হয়। তাহলে আমার পেছনের শব্দটা কি? বাইসাইকেল টি। এই টি এর ইংলিশ হচ্ছে দা। আমি লিখে দিলাম দা বাই সাইকেল। এই বাই মানে হচ্ছে দুই, আর সাইকেল হচ্ছে চাকা। সাইকেলে দুইটা চাকা থাকে না? বাংলায় বলে দ্বি চক্র যান। বাংলায় বলা হয় দ্বি চক্র যান, মানে দুই চাকার যান। তোমরা ইংলিশেই বলো দা বাইসাইকেল। এবার বাইসাইকেলের আগের শব্দটা কি? ক্রয় করা। এখন তুমি ক্রয় করার ইংলিশ দুইটা লেখা যায়, বাই অথবা পারচেস। তুমি যাই লিখো, তোমাকে বুঝতে হবে যে কোনো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া মানে নাউনের পরে যদি তুমি ভার্ব নাও, হয় তোমাকে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, না হলে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তার মানে আমার সরাসরি বাই বা পারচেস লেখার কোনো সুযোগ নেই। আমাকে হয় এর সাথে আইএনজি যোগ করতে হবে, সে আমি যে কোনো একটা ভার্ব নিলাম, বাই নিলাম, আমাকে হয় লিখতে হবে বাইং, অথবা আমাকে বাইয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে বট। তোমাদেরকে আমি শিখিয়ে দিয়েছি কি, যদি মনে হয় যে এই নাউন এই কাজটা নিজেই করে, তাহলে তোমরা ভার্ব আইএনজি দিবা। আর নাউন নিজে কাজটা করতে না পারলে পাস্ট পার্টিসিপল দিবা। ভাবো তো একবার, একটা বাইসাইকেল কি কখনো নিজে নিজে কে কিনতে পারে? যদি মনে হয় পারে, তাহলে আইএনজি হবে, আর না পারলে পাস্ট পার্টিসিপল।
এখন তোমরা চ্যাট বক্সে লিখো বাইং আর বট এর মধ্যে কোনটা হবে। বাইং আর বট এর মধ্যে কোনটা হবে? বাইং আর বট এর মধ্যে কোনটা হবে? তোমরা চ্যাট বক্সে লিখো সবাই। গুড। বট 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 সবাই লিখেছে, বাহ, সবাই বুঝে গেছে। থ্যাংক ইউ, কি সুন্দর করে সবাই লিখেছো বট। এই জন্যই তো আমি তোমাদেরকে স্মার্ট বলি। And not only that, but also you all are smarter than I. তোমরা আমার থেকে অনেক স্মার্ট, এটা আমি বিশ্বাস করি। তাহলে এখানে বট, ব্যাস, তাহলে ক্রয় করার ইংলিশ হয়ে গেল। এবার গত মাসে মানে কি? লাস্ট মান্থ। তাহলে আমার সাবজেক্টটা হলো দা বাইসাইকেল বট লাস্ট মান্থ। গত মাসে ক্রয় করা বাইসাইকেলটি। ভার্ব কোনটা? সাহায্য করে। সাহায্য করার ইংলিশ কি? হেল্প। তাহলে আমি হেল্পের সাথে এস যুক্ত করব, হেল্পস। কেন? কারণ এই যে বাইসাইকেল তো একটা সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে তোমাকে এস দিতেই হবে, তাহলে হেল্পস। এবার অবজেক্ট কাকে সাহায্য করে? আমাকে, মি। সো দেখো আমার সাবজেক্ট লেখা হলো, আমার ভার্বও লেখা হলো, আমার অবজেক্টও লেখা হলো। এখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট বাদে আর কি আছে বাকি? আছে যে অনেক। এই অনেকের জন্য তুমি এখানে অনেক কিছুই লিখতে পারো, আমি জাস্ট লিখে দিলাম আ লট। আ লট। তাহলে দ্য বাইসাইকেল বট লাস্ট মান্থ হেল্পস মি আ লট। গত মাসে ক্রয় করা বাইসাইকেলটি আমাকে অনেক সাহায্য করে। থ্যাংক ইউ, কি সুন্দর করে লিখেছে নোভা। দ্য বাইসাইকেল বট লাস্ট মান্থ হেল্পস মি আ লট। তারপর শুধু নোভা না, তারপরে রিয়েলমি, ওর নামটা আমার জানতে পারলে ভালো হতো, নাম রিয়েলমি কেন? দ্য বাইসাইকেল বট লাস্ট মান্থ হেল্পস মি আ লট। ওকে ওকে। তারপর আইফোন 16 প্রো ম্যাক্স। এই তোমার নাম কি? মানুষের নাম আইফোন হয় নাকি? তোমার নামটা ওখানে চেঞ্জ করে দাও। তোমার নাম কি বলো, আমি চেঞ্জ করে দিচ্ছি। রিনেম অপশন আছে ওখানে। আইফোন তোমার নাম কি, আর রিয়েলমি তোমার নাম কি বলো। তোমাদের নাম চ্যাট বক্সে লিখো। নাম না লিখলে কিন্তু তোমাদের নাম আমি আজকে থেকে দিব ফোন, আইফোন নাম দিয়ে দেব। আর যে রিয়েলমি ওর নাম দিব রিয়েলমি। কেমন হবে? আচ্ছা যাও। হাই আইফোন, হাউ আর ইউ? হাই রিয়েলমি, হাউ আর ইউ? আরেকজন আছে ভিভো 19। ও লিখছে আবার গুড হবে। তোমাদের নাম বললেই তো আমি সেট করে দেই। ইজ দেয়ার এনিথিং টু লাভ? হ্যাঁ, হাসার মতো আছে তো, হাসার মতো আছে না? তুমিও হাসো পারলে। ওর নাম চেঞ্জ করে ফেলছে, তুমি এটাকে সিরিয়াসলি নিচ্ছ কেন? আমিও হাসতেছি। ক্লাস করলে কিছু কিছু মজার বিষয় থাকে, সেগুলো নিয়ে আমরা হাসি, আনন্দ পাই। কিছু দুঃখের বিষয় থাকে, সেগুলো নিয়ে আমরা কাঁদি, একসাথে সবাই মিলে কাঁদি। কোনো ব্যাপার না। তোমরা আশা করি বুঝতে পারছো। না, আমরা তোমার কথা বুঝতে পারিনি। তুমি একদম খুব সিরিয়াসলি নিয়েছো এটা। কেন হাসলাম আমরা? ক্লাস করবা অনলাইন বা অফলাইন, ক্লাসে যারা থাকবে ইনক্লুডিং টিচার আর আদার যারা আছে সবাই তোমার বন্ধুর মতো। এগুলোকে এত সিরিয়াসলি নেওয়া যাবে না বাবা। আচ্ছা, তোমারও হাসা উচিত। যাই হোক, এবার
শোনো, আমাদের জীবনটা অনেক সুন্দর। তোমরা যদি সুন্দর মনে করো তাহলে অনেক সুন্দর, সুন্দর না মনে করলে জীবনটা দুঃখে ভরা। জীবনে কখনো কোনো কিছুতে দুঃখ নিবা না, জীবনকে প্রতি মুহূর্তে উপভোগ করবা। ধরো আমার নাম মিস্টার রুবেল রানা, কথার কথা একজন আমাকে নাম দিয়েছে মিস্টার বানর। আমি ওর কথা শুনে যদি কান্না করা শুরু করি, আমার জীবন থেকে কিছু মুহূর্ত দুঃখের হয়ে যাবে, আমি কখনোই কাঁদবো না। ও আমাকে বানর, বাঘ, ভাল্লুক, বিড়াল, কুকুর যা ইচ্ছা বলুক, আমি শুনবো না সেগুলো। আচ্ছা চলো তাহলে আমরা এবার বাকি অংশটুকুতে চলে যাই। এখানে কি বলেছে যে দ্য বাইসাইকেল বট লাস্ট মান্থ হেল্পস মি আ লট, গত মাসে ক্রয় করা বাইসাইকেলটি আমাকে অনেক সাহায্য করে। তাহলে যখন কাজটা নিজে নিজে করতে পারবে নাউন, তখন ভার্ব আইএনজি দিবা, আর নিজে করতে না পারলে ভার্বের পাস্ট পার্টিসিপল দিবা। চলো এবার আমরা আরো একটা বাক্য লিখব। এইবার সেন্টেন্সটা তোমরা লিখবা, দেখি তোমার ধরতে পারো কিনা, আমি লিখব না। গত রাতে মাহিনের দ্বারা ভাঙ্গা মানে ভেঙে ফেলা চেয়ারটি আমার দরকার। ধরো আমি তোমাকে বললাম আমার একটা জিনিস দরকার, তো বলতেছো কি জিনিস? আমি বললাম গত রাতে মাহিন একটা চেয়ার ভাঙছিল না। হ্যাঁ, সেই মাহিনের দ্বারা ভাঙা, গত রাতে মাহিনের দ্বারা ভাঙা চেয়ারটি আমার দরকার। তাহলে এখানে ভার্ব কোনটা? এখানে ভার্ব হলো দরকার। কার দরকার? আমার। এটা হলো সাবজেক্ট। সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি। কি দরকার? গত রাতে মাহিনের দ্বারা ভেঙে ফেলা চেয়ারটি। এই পুরোটাই হলো অবজেক্ট। তো তোমরা এটা লেখার চেষ্টা করো তো চ্যাট বক্সে, সরাসরি ইংলিশটা লিখো, বাংলা লিখতে হবে না। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সবাই লিখে ফেলো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আমার নাম হলো ত্রিশান ত্রিব। কি সুন্দর নাম, সুইট নেম, ত্রিশান। ওর নাম হলো ত্রিশান। তোমাদের কি সুন্দর সুন্দর নাম, তোমরা সেই নামগুলো লিখবা। তোমাদের নাম পড়লেও তো শান্তি লাগে। কি সুন্দর সুন্দর সবার নাম। আচ্ছা তাহলে কোনো ব্যাপার না, তোমার মুড সুইং হতে পারে, আমরা কিছু মনে করিনি। হ্যাঁ, আমরা তো আমাদের সিরিয়াসলি নেইনি ছোট্ট বন্ধু। তুমি এই বাক্যটা লিখো ইংলিশে, গত রাতে মাহিনের দ্বারা ভেঙে ফেলা চেয়ারটি আমার দরকার। তাহলে আমার এখানে সাবজেক্ট হচ্ছে আমার। জানো তোমার মতো আমারও মুড সুইং হয় মাঝে মাঝে। তাহলে আমার সাবজেক্টকে বলো আমার। আমার ইংলিশ আমি এখানে কি লিখবো? আই। এবার ভার্ব কি? দরকার মানে নিড, আই নিড। এবার আমার অবজেক্ট কি দরকার? গত রাতে মাহিনের দ্বারা ভেঙে ফেলা চেয়ারটি। বিশাল বড় অবজেক্ট। কোন দিক থেকে লিখবো? পেছন দিক থেকে লিখবো। তো আমার পেছন দিক থেকে লিখতে গেলে আগে লাগবে কি বলো? চেয়ারটি।
তাহলে আমার লিখতে হবে দ্য চেয়ার। এবার দেখো এটা কিন্তু নাউন, এটা নাম, তাই না? তার সামনে কি আছে? ভেঙে ফেলা। ভেঙে ফেলার ইংলিশ কি? ব্রেক। কিন্তু আমরা তো জানি যে কোনো নাউনকে দীর্ঘ করতে গেলে নাউনের পরে যদি ভার্ব নেই, সেই ভার্বটা হয় তার সাথে আইএনজি যুক্ত করতে হবে, না হলে পাস্ট পার্টিসিপল। তার মানে আমাকে হয় লিখতে হবে ব্রেকিং অথবা আমাকে লিখতে হবে ব্রোকেন। দুটোর কোনটা হবে তোমরা আমাকে চ্যাট বক্সে জানিয়ে দাও। ব্রেকিং অর ব্রোকেন, এর মধ্যে কোনটি হবে? কে বলতে পারবা? ব্রেকিং অর ব্রোকেন? আমি তো অবাক, সবাই পুরো সেন্টেন্স লিখে ফেলেছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ব্রোকেন লিখেছো সবাই, গুড। তার মানে চেয়ার কখনো নিজে নিজেকে ভেঙে ফেলতে পারে না, তো ব্রেকিং হবে না, ব্রোকেন হবে। রাইট ইউ আর। তো এখানে দিলাম ব্রোকেন। আই নিড দ্য চেয়ার ব্রোকেন। এবার ভেঙে ফেলার ইংলিশ হয়েছে ব্রোকেন। এবার দ্বারার ইংলিশ কি? বাই। এবার কার দ্বারা? মাহিন। তো আমি এখানে লিখলাম মাহিন। এবার কি বলেছে? গত রাতে, তোমরা লাস্ট নাইট। দেখেছো কি সুন্দর একটা সেন্টেন্স হয়ে গেল। আই নিড দ্য চেয়ার ব্রোকেন বাই মাহিন লাস্ট নাইট। মাহিনের দ্বারা গত রাতে ভেঙে ফেলা চেয়ারটি আমার দরকার। আর তোমার কি দরকার? এই বলো, হোয়াট ডু ইউ নিড? তোমাদের প্রত্যেকের কি দরকার? তোমার চ্যাট বক্সে লিখো, তোমরা কে কি চাও লিখো। উইথিন 10 সেকেন্ডস, 10 সেকেন্ডের মধ্যে তোমরা লিখো হোয়াট ডু ইউ নিড। তোমাদের প্যারেন্টসদেরকে আমি জানিয়ে দেব তোমাদের কি কি দরকার। আব্দুল্লাহ লিখেছে ওর মানি দরকার, এন্ড দেন দিহি নিডস চকলেট, এন্ড জাহির খান লিখেছে ও লার্ন ইংলিশ, থ্যাংক ইউ, ইংলিশ শেখা দরকার। দেন সাদমানের একটা হেলমেট দরকার, তার মানে ও বাইক আছে শুধু হেলমেট লাগবে। তৌফিকের চেয়ারই দরকার। আর সালওয়া লিখেছে আই নিড দ্য চেয়ার ব্রোকেন বাই মাহিন লাস্ট। ও থ্যাংক ইউ, কি সুন্দর একটা বাক্য লিখেছো। আচ্ছা, তারপর আব্দুল্লাহ ল্যাপটপ দরকার, আপনের ওরও ল্যাপটপ লাগবে, কি যে করি সবার ল্যাপটপ। আর ইংলিশ শেখা দরকার আপনের। আরিশা ড্রয়িং ট্যালেন্টস দরকার। ও প্রে ফর ইউ to the Almighty Allah so that the Almighty Allah provides you the talents for drawing anything. Spare time, ওর সময় ব্যয় করা দরকার। ওকে, with whom? Salwa, with whom? Do you have any best friend? ওকে, তারপর আব্দুল্লাহর ল্যাপটপ দরকার, রাফির ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শেখা দরকার, নোভার চেয়ারই দরকার। আচ্ছা, আই নিড টু আ চেয়ার, না টু হবে না, নিডের পরে এখানে টু হবে না। জোয়েনার কেক দরকার, আর দিহির গেমিং পিসি, এই গেমিং ট্যামিং চলবে না এখন। আরিনার আইপ্যাড হলেই ও খুশি। জোয়েনার হচ্ছে একটা ড্রয়িং ট্যালেন্টস, তারও দরকার। ইস, আমারও যদি থাকতো ভালো হতো। আর আরিশা বলছে আই নিড বেটার অ্যান্ড স্ট্রঙ্গার হেলথ, ইউ আর ওকে। সাদ গেমিং পিসি লাগবে। সাদমান ইয়েস, আই গেট ফেভার আফটার এভরি 3 months, আই হেট ইট। ওহ আরিশা। আচ্ছা, প্যাড দরকার। ওকে, আই নিড স্ট্রং হেলথ, আরিশা। ও থ্যাংক ইউ। ও দ্যাট মিনস ইউ ওয়ান্ট স্ট্রং ইমিউনিটি ইন ইউর হেলথ। ওকে, তাহলে দেখো আমরা মজা করতে করতে কিন্তু দুইটা বড় জিনিস শিখে গেলাম, যে কোনো নাউনকে আমরা এক্সটেন্ড করতে চাইলে নাউনের পাশে ভার্ব থাকলে আইএনজিও যোগ করতে পারি, পাস্ট পার্টিসিপল যোগ করতে পারি। কখন কোনটা করব? যদি ওই নাউন নিজেই কাজটি করতে পারে তাহলে ভার্ব প্লাস আইএনজি, নাউন নিজে কাজটি করতে না পারলে ভার্ব পাস্ট পার্টিসিপল ফ্রম। তো চলো আমরা লেটস হ্যাভ অ্যানাদার এক্সাম্পল। চলো আমরা এবার আরো বড় বড় কিছু বাক্য লিখব। বিশাল বড় একটা বাক্য লিখব, দেখো খুব মজা পাবা তোমরা। আমাদের বিদ্যালয়ের চারদিকে
10 বছর আগে, আগে মানে পূর্বে। আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলকে সমৃদ্ধ করতে আজই সংগ্রহ করুন জিরো টু অ্যাডভান্সড ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইটি, রিটেন বাই এম রুবেল রানা অ্যান্ড পাবলিশড বাই ENG লার্নিং। 10 বছর, সবাই আমার সাথে লিখে নাও বাক্যটা। 10 বছর পূর্বে রোপণ করা বৃক্ষগুলোতে, বৃক্ষর পরে গুলো না যেন কি বলে, বৃক্ষগুলোতে, আচ্ছা, বা গাছগুলোতে তৈরি করা বাসায় বসে বসে, আচ্ছা একটু আমি চেঞ্জ করব প্লিজ, একটু চেঞ্জ করব। গাছগুলোতে ছোট ছোট তুমি একটু পরে লিখো, বসে থাকা ছোট ছোট, এবার ঠিক আছে, পাখিরা সুরেলা গান গায়। ও এই জন্য বাক্য, বিশাল বড় বাক্য। এখন আসো আমরা এই সেন্টেন্সটাকে ইংলিশে ট্রান্সলেট করব। তার আগে আমরা খুঁজে নেই এই বাক্যের ভার্বকে, সাবজেক্টকে, 30 মিনিটস, অবজেক্টকে আমরা সেটা খুঁজব। তোমরা কি কেউ চ্যাট বক্সে লিখতে পারো এই বাক্যের ভার্ব কোনটি? কে লিখতে পারো এই বাক্যের ভার্ব কোনটি? কে জানো এই বাক্যের ভার্ব কোনটি? গান না, গান ভার্ব না। চেষ্টা করো, পারবে সবাই। এই বাক্যের ভার্ব হলো গায়। এই গাওয়াটা হচ্ছে ভার্ব। এখন যদি আমি ভার্বকে প্রশ্ন করি কি গায়, আমি যদি ভার্বকে প্রশ্ন করি কি গায়, উত্তর আসবে কি আসবে বলো তো? কি গায়? কি গায়? উত্তর হচ্ছে গান গায়। তার মানে গান শুধু গান না, সুরেলা গান। এটা হলো অবজেক্ট। একটা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। এখন যদি বলি কে গান গায়, কে আবার? পাখিরা। হ্যাঁ তা তো বুঝলাম, কোন পাখিরা? কে গান গায়? পাখিরা। বা কারা গান গায়? পাখিরা। এই কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়, এটা হলো সাবজেক্ট। কিন্তু আমি যদি বলতে চাই যে কোন পাখিরা বলো তো, তখন কিন্তু তোমাকে বলতে হবে যে আমাদের বিদ্যালয়ের চারদিকে 10 বছর পূর্বে রোপণ করা গাছগুলোতে বসে থাকা ছোট ছোট পাখিরা। তার মানে পুরোটাই হলো বাক্যের কি? সাবজেক্ট। তাহলে আসল সাবজেক্টকে ব্যাখ্যা করার জন্য যা যা ব্যবহার করা হবে সেই পুরোটাই হবে বাক্যের কি বলো? সাবজেক্ট। তাহলে আবারও বুঝো, এখানে ভার্ব হলো গায়। কি গায়? সুরেলা গান। সুরেলা গান হচ্ছে অবজেক্ট। ওকে, এখন যদি বলি যে কে সুরেলা গান গায়,
পাখিরা। কোন পাখিরা? উত্তর হলো আমাদের বিদ্যালয়ের চারদিকে 10 বছর পূর্বে রোপণ করা গাছগুলোতে বসে থাকা ছোট ছোট পাখিরা গান গায়। আ আ আব্দুল্লাহ আল লিখছে আ আ গান গায়, আমি গাই না। আচ্ছা, সো এইবার আমরা এটাকে ইংলিশ করব। বিশাল বড় সাবজেক্ট, কোনো সমস্যা নেই। তোমরা তো একটা কথা জানোই, একটা তোমরা মন্ত্র জানো, সু মন্ত্র সু, সেটা হলো সাবজেক্ট যত বড় হোক অনুবাদ করতে হবে কোন দিক থেকে? পেছন দিক থেকে। তাহলে আমার পেছনের পার্টটা কি বলো? পাখিরা। এর জন্য আমি লিখব দ্য বার্ডস। একটু অনুধাবন করো, ভালো লাগবে। কিন্তু এখানে পাখির সামনে বিশেষণ আছে, ছোট ছোট পাখিরা। তাহলে শুধু বার্ডস লিখলে হবে না, লিখতে হবে দ্য লিটল বার্ডস। এই ওয়েট ওয়েট, স্মল বার্ডস লিখবা, তাই তো? শোনো, একটা কথা বলি, স্মল মানেও ছোট, আবার লিটল মানেও ছোট, কিন্তু একটা পার্থক্য আছে। যেগুলো ছোট হওয়ার কারণেই দেখতে সুন্দর লাগে সেগুলোর জন্য লিটল ব্যবহার করা উচিত, স্মল না। ধরো তোমার ছোট্ট একটা ভাই আছে, ওর বয়স 1 বছর, ও ছোট বলেই কিন্তু সুন্দর। বড় হয়ে গেলে অনেকটা দুষ্টু হতে পারে, আমরা অনেক সময় মজা করে বলি যে বান্দর হয়ে গেছে, তোমরাও বলো, আমি জানি। তো যেগুলো ছোট, ছোট থাকলেই সুন্দর হয়। তো এরকম যেগুলো ছোট হওয়ার কারণেই সুন্দর, সেই ছোটকে আমরা স্মল না লিখে কি লিখবো? লিটল। যেমন তোমরা কি বলো? টুইঙ্কল টুইঙ্কল স্মল স্টার, বলো? বলো না। তোমরা বলো জেইন আয়ারের একটা কবিতা দ্য স্টার, কি বলো? টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, up above the world so high like a diamond in the sky, twinkle twinkle little star, little star, small star কিন্তু বলি না, কারণ স্টার ছোট দেখানোর কারণেই সুন্দর লাগে। তাহলে যেগুলো ছোট হওয়ার কারণে সুন্দর সেগুলোর জন্য আমরা স্মল দিব না, আমরা কি দিব? লিটল দিব। তাহলে আমি লিখলাম দ্য লিটল বার্ডস। এবার ছোট ছোট পাখিদের আগের শব্দটা কি বলো? বসে থাকা। এর ইংলিশ কি? সিট। এখন কথা ছিল কি বলো? যদি কোনো নাউনের পাশে ভার্ব থাকে আমরা হয় ভার্বের শেষে আইএনজি করব, না হলে পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে আমরা কি করব? তোমরা আমাকে চ্যাট বক্সে লিখে বলো, এখানে কি লিখবো? স্যাট নাকি সিটিং, কোনটা? অবশ্যই সিটিং লিখবো, কারণ পাখিরা নিজেই বসে থাকে। ওকে, এটা হলো। কোথায় বসে থাকে? গাছগুলোতে। এখানে ইন দা ট্রিস লেখা যাবে না। প্রশ্ন করতে পারো যে কেন? গাছের ভেতরে ওরা থাকতে পারে, কিন্তু ওরা অবশ্যই কোনো না কোনো একটা ডালের উপর বসে থাকে। এই জন্য এখানে ইন দা ট্রি হবে না, হবে অন দা ট্রি। কি হবে? অন। তাহলে যেহেতু ওরা কোনো একটা ডালের উপর বসে থাকে তাই অন হবে। যেমন একটা কক্ষের ভেতরে হলে তুমি ইন বলতে পারো, বাট এখন ইন হবে না, অন হবে। তাহলে আমি লিখবো অন দা ট্রিস। দেখছো প্রেপোজিশন লাগতেছে। তাহলে গাছগুলোর ইংলিশ হয়ে গেল। এবার গাছের আগের শব্দটা কি বলো? রোপণ করা। এখন রোপণ করার ইংলিশ কি? প্ল্যান্ট। কিন্তু মনে আছে কি বলেছিলাম? যে কোনো নাউনের পাশে ভার্ব বসালে তোমাকে হয় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, না হলে ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তো তোমরা এখন বলো ট্রিস এর পরে আমি কি লিখবো? প্ল্যান্টিং অর প্ল্যান্টেড? হোয়াট শুড আই রাইট? প্ল্যান্টিং অর প্ল্যান্টেড? কোনটা লেখা উচিত? কোনটা লেখা উচিত বলো? এক দুষ্টু লিখছে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, হাউ আর ইউ স্যার। ওকে, প্ল্যান্টেড লেখা উচিত। তো বুঝে গেছো তোমরা, গুড। তাহলে গাছ বা বৃক্ষ যেহেতু নিজে নিজেকে রোপণ করতে পারে না, সুতরাং প্ল্যান্টিং হবে না, এখানে হবে প্ল্যান্টেড। ওকে, তাহলে রোপণ করার ইংলিশ হয়ে গেল। এবার আসো পূর্বে। পূর্বের ইংলিশ কি? বিফোর। তো আমি লিখে দিলাম বিফোর। এবার 10 বছরের ইংলিশ কি? 10 ইয়ার্স। হ্যাঁ, তোমরা 10 ইয়ার্স অ্যাগো লিখতে পারো, সমস্যা নেই। বিফোর 10 ইয়ার্স দিলাম। এবার আসো চারদিকে। তো আমি লিখলাম অ্যারাউন্ড, চারদিকে।
এবার আমাদের বিদ্যালয়, আওয়ার স্কুল, আওয়ার স্কুল। তো আমার সাবজেক্টে কি হলো? দ্য লিটল বার্ড সিটিং অন দ্য ট্রিজ প্লান্টেড বিফোর 10 years অ্যারাউন্ড আওয়ার স্কুল। তোমরা চাইলে 10 years কে শেষেও লিখতে পারো। তাহলে এই পুরোটাই সাবজেক্ট। আমরা কিভাবে লিখছি? প্রথমে ছোট ছোট পাখিরা, এর ইংলিশ লিখছি দ্য লিটল বার্ডস, বসে থাকার জন্য সিটিং, গাছগুলোতে অন দ্য ট্রিজ, রোপণ করা প্লান্টেড, পূর্বে বিফোর 10 বছর 10 years, চারদিকে অ্যারাউন্ড আমাদের বিদ্যালয় আওয়ার স্কুল। তাহলে এবার বলো, এমন যদি একটা সাবজেক্ট হয় যা এখান থেকে 1 কিলোমিটার লম্বা, ইজ দেয়ার এনি ইস্যু? নো ইস্যু, কোনো সমস্যা নেই। তোমরা শুধু পেছন থেকে লিখতেই থাকবে, লিখতেই থাকবে আর লিখতেই থাকবে, হ্যাঁ, উঠতে থাকবে, শুধু কোনো ইস্যু নেই। সো আমার সাবজেক্ট হয়ে গেল। এবার আসি আমার ভার্ব। ভার্বটা কি ছিল বলো? গায়। তাহলে গাওয়ার ইংলিশ কি যেন? সং নাকি সিং? সিং, গায়। এবার আমার অবজেক্ট লাগবে। কি গায়? গান। কিন্তু কেমন গান? সুরেলা গান। সুরেলা মানে মিষ্টি। তোমরা সুইট সংস লিখতে পারো, আবার মেলোডিয়াস লিখতে পারো। মেলোডিয়াস মানেও সুরেলা। তাহলে আমি লিখতে পারি কি? সুইট। আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলকে সমৃদ্ধ করতে আজই সংগ্রহ করুন 0 to Advanced ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইটি, রিটেন বাই এম রুবেল রানা অ্যান্ড পাবলিশড বাই ENG লার্নিং। সংস, অথবা আমি বলতে পারি মেলোডিয়াস সংস, সুরেলা গান। এই দেখো আমরা লিখলাম সুরেলার ইংলিশ কি লিখলাম? মেলোডিয়াস। এরকম তোমাকে ভোকাবুলারি শিখতে হবে, তা না হলে তোমার সেন্টেন্স সুন্দর হবে না। আমরা কিন্তু এই কোর্সে ভোকাবুলারি শিখব। আবার দেখো, এখানে তোমাকে প্রেপোজিশনের ব্যবহার জানতে হচ্ছে, তোমাকে আর্টিকেলের ব্যবহার জানতে হচ্ছে, এরকম প্রেজেন্ট পার্টিসিপলের ব্যবহার জানতে হচ্ছে, টেন্সের ব্যবহার জানতে হচ্ছে। তার মানে আমরা বেসিক গ্রামার যা যা দরকার সেগুলো আমরা এই কোর্সেই শিখব। তাহলে আমরা এই কোর্সে শিখব বেসিক গ্রামার, আমরা শিখব ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং এবং আমরা শিখব ভোকাবুলারি। এই তিনটা নিয়ে হচ্ছে আমাদের জুনিয়র্স ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বা ফাউন্ডেশন কোর্স বলতে পারো। তাহলে আমরা বলেছিলাম শুরুতে আজকের ক্লাসে, কি মনে আছে যে একটা সেন্টেন্সকে লং করতে গেলে আমাদের কি কি লাগবে? আমাদের ব্যবহার জানতে হবে প্রেজেন্ট পার্টিসিপলের, পাস্ট পার্টিসিপলের, জানতে হবে প্রেপোজিশনের ব্যবহার, কানেক্টরস এর ব্যবহার জানতে হবে, ইনফিনিটিভের ব্যবহার জানতে হবে। তার মধ্যে আমরা আজ শুধু প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল জানলাম। আগামী ক্লাসে আমরা জানবো ইনফিনিটিভের ব্যবহার, কানেক্টরস এর ব্যবহার। তারপরের ক্লাসে আমরা জানবো প্রেপোজিশনের ব্যবহার। এই পাঁচটা যখন আমাদের জানা হবে, শেখা হবে, এরপর আর কে আটকায় বলো? আমরা চলবো আপন গতিতে। তোমরা চলবে আপন গতিতে, তোমাদেরকে কেউ আটকাবে না। আর না না, আমিও আটকাতে চাই না, আটকাবো কেন? তোমরা চলো না, চলতে থাকো, যেদিকে মন চায় চলে যাও, শুধু সময় করে বাড়িতে ফিরে এসো। মানে আসল জায়গায় ফিরে আসতে হবে। তো এই ছিল তোমাদের সাথে আজকের একটা আলোচনা। এখন তোমাদের কাছে আমার একটা হোমওয়ার্ক থাকবে। আমি একটা জিনিস চাবো তোমাদের কাছে। কি রকম চাবো? তোমরা এরকম করে লং সেন্টেন্স আগে লিখবা বাংলায়। এর জন্য তোমাকে কল্পনা করতে হবে, ভাবতে হবে একটা বাক্যকে আমি কিভাবে বড় লিখতে পারি। এরকম একটা বিশাল বড় সাবজেক্ট বানাবা বা একটা অবজেক্ট বানাবা। আগে তোমরা একটা ছোট বাক্য নিবা, লেখার সিস্টেমটা বলে দেই, তোমাদের ভাবতে সহজ হবে। তাহলে তুমি লিখলা যে আমার ভাই আমাকে একটি বই দিল। দেখছো, এটা ছোট্ট একটা বাক্য কিন্তু না? তুমি এখন এটাকে বড় করবা। এই যে আমার ভাই আর এই যে একটি বই, এটাকে তুমি বড় করতে পারো। তুমি সুন্দর করে লিখতে পারো যে যে আমার জন্মের পর জন্ম নেয়া ছোট্ট ভাই। সাবজেক্ট বড় হয়ে গেল। এবার একটা বইকে বড় করো, যে হুমায়ুন আহমেদের লেখা কিংবা তোমাদের যে কোনো প্রিয় লেখক তার লেখা একটি বই দিল।
দেখছো, সাবজেক্ট অবজেক্ট বড় হয়ে গেল। এরকম একটা ছোট বাক্য নিয়ে তারপর এটাকে বড় করবা, এটাই তোমাদের জন্য একটা কম্পিটিশন। দেখা যাক, এরকম আগে বাংলা বাক্য লিখতে হবে, তারপর ইংরেজিটা লিখতে হবে। যে যতটা পারো লিখো, এবং আমি দেখব কে কতটা বাক্য লিখতে পারো লং সেন্টেন্স। তবে কমপক্ষে যেন 5টি সেন্টেন্স হয়। সে বাক্যগুলো লং করতে হবে প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল দিয়ে। হ্যাঁ, অনেক কিছু থাকতে পারে, তবে প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল যেন সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় আমি খুঁজে পাই। তাহলে কমপক্ষে 5টি বাক্য, আর কম্পিটিশনটা হলো কে কতগুলো বাক্য লিখতে পারো সেটা আমরা দেখব। ওকে, তাহলে আজকের ক্লাস এখানে আনুষ্ঠানিকভাবে শেষ হবে। আর আরেকটা কথা আমি অবশ্যই বলতে ভুলবো না, তোমরা যারা এখনো ভর্তি হও নাই, এরকম কয়েকজন আসো আজকের ক্লাসে, আমি জানি, তাদেরকে বলি, এরকম চমৎকার মজার মজার ক্লাস যদি করতে পারো পুরো কোর্সটা জুড়ে, তোমরা নিজেরাই ফ্রি হ্যান্ড রাইটিং এর টিচার হয়ে যাবা। বিলিভ মি, তোমরা এখন এখানে যা শিখবা তোমাদের ক্লাস ফ্রেন্ডরা এগুলো শেখে না, তোমরা এটা যাচাই করে দেখতে পারো। এখানে গ্রামার শিখবা, রাইটিং শিখবা, ভোক্যাব শিখবা। তোমাদের প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন মুখস্থ করতে হবে না, বানাই লিখবা। শুধু তাই না, তুমি তোমার ক্রিয়েটিভিটিকে কলম দিয়ে প্রকাশ করবা, লেখায় প্রকাশ করবা, ইংলিশে লিখবা। চাইলে তোমার নোভেলও লিখতে পারো যদি লেগে থাকো, সম্ভব সব। এই কোর্সে যুক্ত হওয়ার একটাই উপায়, সেটা হলো কোর্স কোঅর্ডিনেটরকে ফোন দিতে হবে। 01605 নাম্বারটা লিখে রাখো, তোমাদের প্যারেন্টসকে দিও, 299524। একদম ডিটেইলস তোমাদেরকে জানাবে। তোমাদের যদি সত্যি সত্যি এই কোর্সে যুক্ত হওয়ার আগ্রহ থাকে, তাহলে আমি বিশ্বাস করি তোমরা একটাবার ফোন দিয়ে জেনে নিতে পারবা, কিংবা এটা হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, হোয়াটসঅ্যাপে নক দিও, তোমাদেরকে ডিটেইলস জানাই দিবে। এই কোর্সে কতগুলো ক্লাস হবে, এই কোর্সে কমপক্ষে 40 লেকচার্স থাকবে, হ্যাঁ 40+। ক্লাসগুলো হবে সপ্তাহে 3 দিন করে, শুক্রবার, শনিবার এবং বুধবার রাত 8টায় ক্লাস শুরু হবে। আর আজকে ক্লাস করে বুঝতেই পারছো যে আমি শুধু পড়াই না, আমি কিন্তু মজা করতেও জানি। হ্যাঁ, আর আমি জানি যে টানা ক্লাস করতে ভালো লাগে না, এই জন্য মাঝে মাঝে একটু দুষ্টামি করি, একটু মজার কথা বলি। তোমরা এটাকে একদম সিরিয়াসলি নিও না প্লিজ, আর মন খারাপ করো না। আমি তো তোমাদেরই লোক, তাই না? তোমরা আমার ছোট্ট বন্ধু, আর আমি তোমাদের একটু 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 বড় বন্ধু আর কি। বৃদ্ধ বলো না আবার, আমি বৃদ্ধ না কিন্তু, হ্যাঁ তোমাদের থেকে একটু বড়, বেশি না, একটু বয়সে বড়। তাহলে ছোট্ট বন্ধুরা, আজ আমরা এখানেই শেষ করি। হ্যাঁ, HW কি বলে দিলাম তো, HW মানে হোমওয়ার্ক, বাড়ির কাজ। বাড়ির কাজ তো বললাম যে এরকম তোমরা বাংলা লং সেন্টেন্স লিখবা, তারপর সেটাকে ইংলিশ লিখবা। আচ্ছা, ফোনেটিক্স শেখাবেন কি? আচ্ছা, ও সরি, ফোনেটিক্স কেন শেখাবো না? তুমি একটা জিনিস শিখবা, সেটার উচ্চারণ সঠিক না হলে কি হবে? শোনো, ফোনেটিক্স আলাদা করে শেখানোর কিছু নেই। যদিও বিজনেস পারপাসে সবাই বলে আমি ফোনেটিক্স শেখাবো, এটা আলাদা করে শিখবো কেন? আমরা যা শিখবো তা তো শুদ্ধ করেই শিখবো, অবশ্যই শেখাবো। তবে তুমি যদি সেটা আরো ভালো করে শিখতে চাও, তাহলে আমাদের স্পোকেন ইংলিশ কোর্স আছে। তোমরা যারা চাও যে তুমি স্পিকিং, লিসেনিং, রিডিং এন্ড রাইটিং, এই 4টাতে তোমরা যারা স্কিলড হতে চাও, তাদের জন্য আমাদের আলাদা কোর্স আছে, একদম নতুন ব্যাচ, 0 to অ্যাডভান্সড স্পোকেন ইংলিশ। তোমরা এই কোর্সে যুক্ত হবা। ইংরেজিতে কথা বলাও শিখবা, সহি শুদ্ধভাবে উচ্চারণে শিখবা, লিসেনিং স্কিল তোমার বাড়বে, তুমি মানুষেরটা শুনে বুঝতে পারবা, আর কোন একটা টেক্সট পড়ে বুঝতে পারবা, ইনশাআল্লাহ লিখতেও পারবা। মানে 4টাই যদি শিখতে চাও, তোমার জন্য দরকার 0 to অ্যাডভান্সড স্পোকেন ইংলিশ। এই কোর্সে ক্লাস হবে কমপক্ষে 70টা ক্লাস হবে। তবে 70টা ক্লাসই শেষ না, তুমি যতদিন পর্যন্ত দক্ষ না হও, তোমাকে আমরা ক্লাস করাবো। তোমার সাথে একটা চুক্তি হবে আমাদের, যে তোমাকে এগুলো শেখাবো, তারপর বিদায় দিব, তার আগে না। তোমরা এই কোর্সে যুক্ত হতে পারো। তো যে কোর্সেই যুক্ত হতে চাও, অপশন একটাই, আমাদের কোর্স কোঅর্ডিনেটরকে ফোন দিও। আর আমাদের কিন্তু এখন একটা বিগ ডিসকাউন্ট চলতেছে, তোমরা নক করো, নক করে জেনে নিও কি ডিসকাউন্ট, যুক্ত হতে পারো। আর একটা কথা বলি তোমাদেরকে,
যেটি না বললেই নয়। তোমাদের একটা জিনিস আমি দেখাই, শোনো, একটা মিনিট আমি সময় নিচ্ছি তোমাদেরকে, তোমরা দেখলেই বুঝতে পারবা যে আমরা অনেকে পিছিয়ে আছি। কেন পিছিয়ে আছি তোমাদেরকে আমি একটা প্রমাণ দিচ্ছি, শোনো কেন আমরা পিছিয়ে আছি তার একটা প্রমাণ দিচ্ছি। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, নাম হচ্ছে ইএনজি লার্নিং। হ্যাঁ, কই গেল? ইএনজি লার্নিং বাই এম রুবেল রানা। ওকে, এইখানে দেখো, এই চ্যানেলটাতে যাই, আমাদের ব্যাচেরই স্পোকেন ইংলিশ কোর্সটাতে মাত্র আমরা শুরুই করেছি, একটা দুইটা ক্লাস হলো। এতেই দেখো আমাদেরই স্টুডেন্ট যে হচ্ছে নাম হলো আরিশা। এখানে সবাই ভালো করে, কোনো সন্দেহ নেই। আমি শুধু এখান থেকে আরিশার একটা ভিডিও আমি ধারণ করেছি এটা বোঝানোর জন্য যে কত সহজে সম্ভব। দেখো, আরিশাকে দিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি, কি সুন্দর করে ও বলছে, সবাই পারে। দেখো, like you are a Google translator and I am providing you with some Bengali sentences and you will speak in English or translate in English. Okay? Okay, sir, surely. We are going to construct sentences with models. Are you ready? Yes, sir. আমি তোমাকে সাহায্য করতে পারি। I can help you. আমি তোমাকে সাহায্য করতে পারতাম। I could help you. আমার তোমাকে সাহায্য করা উচিত ছিল। I should have helped you. আমার তোমাকে সাহায্য করা উচিত। I should help you. আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। I must help you. আমার তোমাকে সাহায্য করার কথা আছে। I am supposed to help you. আমার তোমার সাথে দেখা করার কথা আছে। I am supposed to meet you. আমার তোমাকে সাহায্য করার কথা ছিল। I was supposed to help you. আমার তোমার সাথে দেখা করার কথা ছিল। I was supposed to meet you. কিন্তু আমি দেখা করতে পারিনি। But I couldn't meet you. আমি তোমাকে সাহায্য না করে পারি না। I can't but help you. তোমার জন্য আমি কি করতে পারি? What can I do for you? সে তোমাকে সাহায্য করার সম্ভাবনা আছে। আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলকে তোমাদের কিন্তু সমৃদ্ধ বুঝালাম। করতে আজই সংগ্রহ করুন। এটা আমাদের স্পোকেন ইংলিশের এটা হলো একটা ক্লাসের নমুনা বললাম। ওই দিন ওদেরকে সবাইকে আমি মডাল ভার্বসের ব্যবহার শিখিয়েছি, মডাল ভার্বস দিয়ে কিভাবে সুন্দর সুন্দর বাক্য তৈরি করা যায়। ওরা দেখো সেই মডাল ভার্বস দিয়ে কিন্তু সুন্দর সুন্দর বাক্য তৈরি করে ফেলছে সবাই, শুধু আরিশা না, সবার ভিডিও রেকর্ড আছে, আমি শুধু আরিশারটা একটু কাট করে রাখছি। তাহলে দেখো, আমি চাই তোমরা প্রত্যেকে আমাদের 0 to অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্সে যুক্ত হও, এভাবে মন খুলে কথা বলো। তোমরা যতদিন না বাংলার মতো করে তৃপ্তি মতো ইংরেজিতে বলতে না পারো, যতদিন না পারো ততদিন পর্যন্ত আমি রুবেল রানা তোমাদেরকে শেখাবো। স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং, অফকোর্স ফোনেটিক্স এর ব্যাপার তো থাকবেই, তাছাড়া তো শুদ্ধই হবে না, সব থাকবে এই কোর্সে 0 to অ্যাডভান্সড স্পোকেন ইংলিশ। আর আলাদা করে তোমরা আমাদের জুনিয়র্স ইংলিশ ফাউন্ডেশন কোর্সেও যুক্ত হতে পারো। সো যার যেটা ইচ্ছা, যেমন আমাদের আরিশার কথা যদি বলি, আরিশা, রাফি, আরো অনেকে আছে। আরিশা, রাফি ওরা আমাদের রাইটিং কোর্সে যুক্ত আছে, স্পোকেন ইংলিশ কোর্স করতেছে, ওরা আমাদের ফাউন্ডেশন কোর্স করতেছে। শুনে অবাক হবা, তাই বলবো না। ওরা আমাদের এমন একটা কোর্সে যুক্ত আছে যে কোর্সে সবাই নর্মালি বিসিএস পরীক্ষার্থীরা যারা ব্যাংকের পরীক্ষা দেয় গ্রাজুয়েশন শেষ করে তারা করে, ওরা সেই কোর্সে যুক্ত আছে। কি ভাবছো বাড়াবাড়ি? একদমই না। ওরা ওখান থেকে এত কিছু শিখতেছে যে ওদের কাছে ইংলিশটা দিন দিন শুধু পানির মতো সহজ হচ্ছে। পানি যেমন যে পাত্রে নিবা সে রূপ ধারণ করবে, এদের কাছে ইংলিশটা এখন তেমন মনে হচ্ছে, জাস্ট খেলনা মনে হচ্ছে। তাহলে ভাবো ওরা কত এফোর্ট দেয়। 4টা কোর্সে আমার যুক্ত আছে, তোমরা কেন পারবে না? তোমাদের পক্ষেও সম্ভব। তো তুমি যদি শুয়ে থাকো জীবন চলে যাবে, যদি বসে থাকো জীবন চলে যাবে, ঘুমিয়ে থাকলেও জীবন চলে যাবে। বাট এর মধ্য দিয়ে তোমাকে স্মার্ট হতে গেলে তোমার স্কিল বাড়াতে হবে। অনেক বকবক করে ফেলছি, আমি জানি তোমাদের পছন্দ না এগুলো, সো আজ আর বকবক করবো না। তোমাদের সাথে আবারও আগামী দিন বকবকানির জন্য দাওয়াত রইল, নিমন্ত্রণ রইল। কথা হবে, হোমওয়ার্কটা করে ফেলো। আজকের ক্লাসের রেকর্ড আমাদের গ্রুপে চলে যাবে।
আর যারা এখনো ভর্তি হওনি তারা অবশ্যই অবশ্যই ভর্তি হয়ে যাও। ভর্তি হওয়ার জন্য নাম্বার তো আমি দিয়েই দিয়েছি, তোমরা রেখে দিয়েছো। সবাই ভালো থাকো, সবার সাথে কথা হবে। আসসালামু আলাইকুম। আপনার ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলকে সমৃদ্ধ করতে আজই সংগ্রহ করুন জিরো টু অ্যাডভান্সড ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং বইটি, রিটেন বাই এম রুবেল রানা অ্যান্ড পাবলিশড বাই ENG Learning।